হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2026-এর প্রথম ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের 2 নম্বর সেটটি আমি তোমাদের করে দেখাবো। বাঁকুড়া জেলা স্কুল। আমি 1 নম্বর সেটটি আগে করিয়ে দেখেছি, তোমরা আমার আগের ভিডিওর 1 নম্বরটা দেখে নেবে। একের দিকে কী বলেছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়? এটা হবে এ, মস্তিষ্কের। 2 নম্বরে ভীমবেটকা অবস্থিত, এটা হবে ডি, মধ্যপ্রদেশে। 3 ভারতীয় উপমহাদেশে প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা হলো এ, হরপ্পা সভ্যতা। 4 এখনও পর্যন্ত সব থেকে প্রাচীন আদিম মানব গোষ্ঠীর খোঁজ পাওয়া গেছে, এটা হবে বি, পূর্ব আফ্রিকাতে। 5 মেসোপটেমিয়া হরপ্পা সভ্যতার কটি শিলমোহর পাওয়া গেছে? এটা হবে বি, 23টি। 6 আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল, এটা হবে এ, ভোতা পাথর। 2 নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। একে বলেছে ঠিক না ভুল লেখো। মেহেরগড় সভ্যতা ছিল তামা পাথরের বা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, এটা হবে ঠিক। 2 নম্বরে কী বলছে, 13 কথার অর্থ কী? তাই লিখবে 13 কথার অর্থ হলো ষাঁড়। 3 নম্বরে ফ্রাঁসোয়া জারিজ ছিলেন একজন ফরাসি প্রত্নতাত্ত্বিক। ইনি মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। 4 কিসের ব্যবহারে আদিম মানুষের খাদ্যাভ্যাস বদলে গিয়েছিল? এটা কি লিখবে, আগুনের ব্যবহারে আদিম মানুষের খাদ্যাভ্যাস বদলে গিয়েছিল। 3 বলেছে, 3 একে বলেছে হোমিনিড কি? অ্যাবদের বাসভূমি আফ্রিকার পূর্ব অংশের জঙ্গলে এক সময় নানা কারণে গাছপালা আগের থেকে কমে গেল। তখন অ্যাবদের একটি দল খাবার খুঁজতে গাছ থেকে মাটিতে নেমে এলো। তারা 2 পায়ে দাঁড়াতে চেষ্টা করল। এক থেকে উন্নত ও 2 পায়ে দাঁড়াতে পারা মানুষদের হোমিনিড বলা হয়। 2 হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল? এটা লিখবে সিন্ধু নদের উপত্যকায় হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্র, আর এই সভ্যতা প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়েছিল। হরপ্পা সভ্যতার বিস্তার ছিল পূর্বে আলমগীরপুর থেকে পশ্চিমে বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান পর্যন্ত, উত্তরে জম্মুর মান্ডা থেকে দক্ষিণে গুজরাটের কচ্ছ অঞ্চল পর্যন্ত, তবে উত্তরে আফগানিস্তানের এক প্রত্নক্ষেত্রে এবং দক্ষিণে মহারাষ্ট্রের দৈমাবাদ অঞ্চলে হরপ্পা সভ্যতার অনেক চিহ্ন পাওয়া গেছে। তা 3 নম্বরে হোমোসেপিয়েন্স কারা? এটা তোমরা বই থেকে লিখবে হোমোসেপিয়েন্স কারা। এরা হলো বুদ্ধিজীবী মানুষ। এরা আনুমানিক 2,30,000 বছর আগে এসেছিল। এরা দল বেঁধে বড় পশু শিকার করত, নানা কারণে আগুন ব্যবহার করত, পশুর মাংস পুড়িয়ে খেত, পশুর চামড়া পরত, ছোট তীক্ষ্ণ ও ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল। এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত। এবারে 4 দাগে দেখো কি বলেছে, একে টিকা লিখো। মেহেরগড়ের সমাধি। এটা লিখবে মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো সমাধিক্ষেত্র। সমাধিতে মৃতদেহ সোজাসুজি বা কাত করে শুইয়ে দেওয়া হতো। মৃতের সঙ্গে দেওয়া হতো নানা জিনিসপত্র, যেমন শাঁখ বা পাথরের গয়না, কুড়ুল প্রভৃতি। তাছাড়া সমাধিতে দেওয়া হতো নানা গৃহপালিত পশুও। সমাধিতে মূল্যবান পাথরও পাওয়া গেছে। মৃতদেহ লাল কাপড় জড়িয়ে লাল রং মাখিয়ে সমাধি দেওয়া হতো। তারপরে 2 লুসি কি? আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ায় হাদার নামে একটা জায়গা আছে। সেখানে 1974 খ্রিস্টাব্দে একটা অস্ট্রালোপিথেকাসের কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে। কঙ্কালটি প্রায় 32 লক্ষ বছর আগের একটি ছোট্ট মেয়ের। কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল লুসি। লুসির মস্তিষ্ক অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড় ছিল, যদিও ধীরে ধীরে আদিম মানুষের মস্তিষ্ক আরও বড় হতে থাকে। 3 নম্বরে সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি কেন গড়ে উঠেছিল? প্রাচীনকালের সভ্যতাগুলি নদীর তীরে গড়ে উঠত। ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতার শহরগুলি সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল।
আচ্ছা, সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা সুবিধাগুলি ছিল একে ব্যবসা বাণিজ্যের সুবিধা। এই শহরগুলি ব্যবসা বাণিজ্য উন্নতি ছিল, তারা নদীপথে নৌকার সাহায্যে যাতায়াত ও ব্যবসা বাণিজ্য করত। 2 নম্বরে কৃষিকাজের সুবিধা। হরপ্পা সভ্যতার শহরবাসীরা খাদ্যশস্যের জন্য গ্রামের কৃষিকাজের উপর নির্ভর করত, আর নদীর তীরের পলি জমি ছিল চাষবাসের উপযোগী। এবারে 5-এর দাগে দেখো, একে কি বলেছে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বর্ণনা করো। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা 1 নম্বরে লিখবে নগর এলাকা। হরপ্পার নগরগুলিতে বসতি অঞ্চল দুভাগে বিভক্ত ছিল। শহরের উঁচু এলাকা বা সিটাডেলে অবস্থিত ছিল নগরের উত্তর বা উত্তর পশ্চিম দিকে। নিচু বসতি এলাকাটি অবস্থিত ছিল পূর্ব বা দক্ষিণ পূর্ব অংশে। 2 নম্বরে ঘরবাড়ি। হরপ্পা সভ্যতায় ঘরবাড়িগুলি ছিল পোড়া ইটের তৈরি। হরপ্পা সভ্যতায় যেমন দোতলা 3তলা বাড়ি বড় বাড়ি ছিল, তেমনি মাঝারি ও খুব ছোট বাড়িও ছিল। বসত বাড়িগুলিতে বেশ কিছু ঘর থাকলেও সেগুলিতে রান্নাঘর থাকতো একটি করে, যা থেকে অনুমান করা হয় যে সে সময়ে যৌথ পরিবারের অস্তিত্ব ছিল। 3 নম্বরে রাস্তাঘাট। মহেঞ্জোদারো ও হরপ্পা চওড়া পাকা রাস্তাগুলি সাধারণত উত্তর দক্ষিণ দিকে প্রসারিত ছিল। তুলনায় কম চওড়া রাস্তা ও সরু গলিগুলি ছিল পূর্ব পশ্চিমে প্রসারিত। রাস্তাগুলির দুধারে বাঁধানো ফুটপাতও ছিল। আর 4 নম্বরে লিখবে পয় প্রণালী। মহেঞ্জোদারো নিচু এলাকায় প্রায় 2000 বাড়ির জন্য অন্তত 27টি কুয়ো ছিল, তবে হরপ্পায় এত সংখ্যক কুয়ো না থাকলেও প্রতিটি বাড়িতে শৌচাগার ছিল। ঢাকা নর্দমা সহযোগে সুপরিকল্পিত জল নিকাশি ব্যবস্থা ছিল হরপ্পায়। প্রতিটি বাড়ি থেকে ছোট নালায় জল গিয়ে মিশত বড় নর্দমাগুলিতে। এবার 2 কি বলেছে, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের অনেক সুবিধা হয়েছিল, যেমন একে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা। আদিম মানুষ আগুন জ্বেলে তার তাপ নিয়ে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেত। 2 নম্বরে জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা। সব প্রাণী আগুনকে ভয় পায়। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার পর আগুন দিয়ে অন্য জীবজন্তুর আক্রমণের মোকাবিলা করত। 3 নম্বরে আগুনে ঝলসে খাওয়া। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো। এবার 3 নম্বরে কি বলেছে, পুরনো পাথরের তথা প্রাচীন প্রস্তর যুগের সঙ্গে নতুন পাথরের তথা নব্যপ্রস্তর যুগের পার্থক্য। তা তোমরা একদিকে পুরনো পাথরের যুগ, একদিকে নতুন পাথরের যুগ এইভাবে লিখবে। পুরনো পাথরের যুগে লিখবে এই যুগ ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর। আর নতুন পাথরের যুগে এই যুগ ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000 বছর। 2 নম্বরে লিখবে পুরনো পাথরের এই যুগের হাতিয়ারগুলি ছিল বড় ভারী ও এবড়োখেবড়ো পাথরের, আর নতুন পাথরের এই যুগের হাতিয়ার ছিল অনেক হালকা ও ধারালো পাথরের। আর পুরনো পাথরের যুগের মানুষেরা খোলা আকাশের নিচে কখনো বা গুহায় থাকতো, আর নতুন পাথরের যুগের মানুষেরা যাযাবর জীবন ছেড়ে একটা অঞ্চলে স্থায়ী বসতি গড়ে বসবাস করত। আর 4 নম্বরে লিখবে পুরনো পাথরের যুগের মানুষেরা শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে খেত, আর নতুন পাথরের যুগে মানুষেরা পশু শিকার ও পশুপালন করে মাংস খেত। এর পাশাপাশি বনের ফলমূল ও কৃষিকাজ করে খাবার জোগাড় করত। 2 নম্বর সেটটি এখানে শেষ হলো। আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক ও সাবস্ক্রাইব করে দেবে।